হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের বিষয়ের মধ্যে হচ্ছে যে এসাল্ট সম্মেলন শুরু হয়েছে আটলান্টিক সিটিতে। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব, সেখানে কি হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব। আজকে যে বেগম খালেদা জিয়া, যার শারীরিক অবস্থা কেমন, লেটেস্ট কোনো আপডেট আছে কিনা সেটি জানার চেষ্টা করব। নাগরিকত্ব নিয়ে, যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিকত্ব নিয়ে কোর্টের যে সুপ্রিম কোর্টের যে টানাহেঁচড়া চলছে, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব এবং আরও অন্যান্য বিষয় থাকবে। আরও বিষয় থাকবে যে প্রবাসীদের যে ভোটাধিকারের যে নিবন্ধন, এই নিবন্ধনের তারিখ বর্ধন করা হয়েছে, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব এবং থাকবে নিউজ আপডেট। সো এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন জনাব গুলাম মর্তজা, ডক্টর মাসুদুর রহমান, আমাদের সাথে যুক্ত হবেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং জনাব করিম চৌধুরী। ওনারা আটলান্টিক সিটিতে আছেন এসাল্ট সম্মেলনে, ওইখান থেকে যুক্ত হবেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ অবতার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার ডিসেম্বর মাসের 5 তারিখ। জ্যাফরি এপিস্টিনের ফাইল, আপনারা জানেন যে জ্যাফরি এপিস্টিন যে তদন্তের যে এফবিআই যে বিশাল এবং ব্যাপক তদন্তের রিপোর্টটি এফবিআই এর কাছে জমা ছিল, সেটি জনসমক্ষে প্রকাশ করার দাবি ছিল রিপাবলিকানদের, ডেমোক্র্যাটদের, এবং সে বেশ কিছু অংশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তবে যেটির উপরে ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রকাশ করার ব্যাপারে আহ ইতস্তত করছিল কিংবা প্রকাশ করার ব্যাপারে অনেকটা নেতিবাচক ভূমিকায় ছিল, সেটিও এখন দূর হয়েছে। এবং আজকে ইউএস ডিস্ট্রিক্ট জাজ, যিনি একজন ফেডারেল জাজ, অবশ্য ডিস্ট্রিক্ট জাজ ফ্লোরিডার রডনি স্মিথ, তিনি আজকে নির্দেশ দিয়েছেন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে জ্যাফরি এপিস্টিনের তদন্তের এবং এফবিআই তদন্তের এবং গ্র্যান্ড জুরির যত রকম ফাইল আছে সবগুলো জনসমক্ষে প্রকাশ করে দেওয়ার জন্য এই নির্দেশটি তিনি দিয়েছেন। এবং এর ফলে গ্র্যান্ড জুরিতে যত রেকর্ড ছিল, যত ধরনের সাক্ষী কিংবা এর ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত, সবই এখন জনসমক্ষে প্রকাশ করার নির্দেশ পাওয়া গেল। ডিপার্টমেন্ট অফ জাস্টিস এখন আগামী দিন কয়েকের মধ্যে সমস্ত ফাইল যা ছিল জ্যাফরি এপিস্টিন সম্পর্কে, সকল যারা সেখানে বিভিন্ন সময় গিয়েছিলেন তাদের যে সমস্ত তথ্যপত্র এবং গ্লেন ম্যাক্সওয়েলের গিসলেন ম্যাক্সওয়েলের যে তদন্তের রিপোর্ট, তাকে যে যারা এপিস্টিন সম্পর্কে তার ধারণা, তার তিনি যতটুকু জানেন, এবং সেখানে বিভিন্ন সময় যেভাবে নারী অল্প বয়সী তরুণদের নিয়ে আসা হতো এবং কিভাবে কি প্রক্রিয়া তদন্তে যা কিছু ছিল সবই এখন প্রকাশ করা হবে। আজকে সেই নির্দেশটি ফ্লোরিডার সেই কোর্ট ইউএস ডিস্ট্রিক্ট জাজ তিনি রডনি স্মিথ, তিনি আজকে সেই নির্দেশ দিয়েছেন। অতএব জাস্টিস ডিপার্টমেন্ট আগামী দিন কয়েকের মধ্যে সেটি জনসমক্ষে প্রকাশ করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দারুণ আফসোস ছিল, তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি এবার। তবে ফিফার প্রথম শান্তি পুরস্কারটি তিনি পেয়েছেন গতকালকে ওয়াশিংটনের ক্যানেডি সেন্টারে। ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো জিয়ানি ইনফান্টিনো তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এই ফিফা প্রবর্তিত প্রথম শান্তি পুরস্কার তিনি তাকে দিয়েছেন, প্রদান করেছেন গতকাল। 226 সালের ওয়ার্ল্ড কাপ ড্রর অনুষ্ঠান ছিল গতকাল, এবং সেই অনুষ্ঠান ক্যানেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফুটবলের যে ড্র, যেভাবে খেলাগুলোর বিন্যাস করা হয়েছে, সময়সূচি এবং কোন দল কোন দলের সাথে খেলবে, গ্রুপিং পর্যায়ে অবশ্য সবকিছুই গতকাল নির্ধারণ করা হয়েছে ওয়াশিংটন ডিসির ক্যানেডি সেন্টার। এবং সেই অনুষ্ঠানেই তাকে প্রথম ফিফা শান্তি পুরস্কার যদিও দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে কেন ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কারটি দেওয়া হলো, এটির বিস্তারিত কোনো ব্যাখ্যা সেই সময় প্রদান করা হয়নি, শুধু বলা হয়েছে তাকে শান্তি পুরস্কারটি দেওয়া হচ্ছে। তবে ফিফার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দীর্ঘদিন ধরে সখ্যতার চেষ্টা করে আসছেন। বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের তিনি প্রশংসা করেছেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মাঝে মধ্যেই ফিফার, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফিফা আয়োজনের ব্যাপারে একাধিক হুমকিও দিয়েছিলেন। কানাডায় কোনো অনুষ্ঠান করতে দিবেন না, ম্যাচ করতে দিবেন না, এই ধরনের কথা বারবার শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ফিফার শান্তি পুরস্কারটি প্রেসিডেন্ট ট্রাম্পই পেয়েছেন। এবং ফিফার প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সবসময় একটি সুসম্পর্ক
বজায় রাখার চেষ্টা করেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানে, যুক্তরাষ্ট্রে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন, সেই ফিফার প্রেসিডেন্ট। এবং যিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য কিনা বলা মুশকিল, তিনি ট্রাম্প টাওয়ারে, ফিফার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার একটি কার্যালয় খুলেছেন, অফিসও খুলেছেন। সেই ফিফার প্রেসিডেন্ট এখন নিউ ইয়র্ক শহরেই একটি ফিফার অফিস রয়েছে, ফিফা সেন্টার যেটাকে বলা হয়, এবং সেটি ট্রাম্প টাওয়ারে অবস্থিত। যাই হোক, এই হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ফিফা পুরস্কার পাওয়ার, প্রথম ফিফা পুরস্কার পাওয়ার বিষয়টি। আহ, আজকে ওয়াশিংটনে একটি আপিল কোর্ট রায় দিয়েছে যে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত একজন ফেডারেল জাজ, ডিসেম্বরের 11 তারিখের পরে আর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের অবস্থান আইনসম্মত নয়, এই ধরনের একটি সিদ্ধান্ত জানিয়েছিলেন একজন ফেডারেল জাজ। কিন্তু আজকে ওয়াশিংটন ডিসিতে কোর্ট অফ আপিল, যেটি ফেডারেল জাজদের এক ধাপ উপরে, সেই কোর্ট অফ আপিল সিদ্ধান্ত দিয়েছেন না। তিনি ফেডারেল জাজের সে আদেশ নাকচ করে দিয়ে তিনি বলেছেন, সেই তিন সদস্য বিশিষ্ট আপিলস কোর্টের প্যানেল জানিয়েছে যে ওয়াশিংটন ডিসিতে আরো বেশ কিছুদিন ফেডারেল ট্রুপ অর্থাৎ ন্যাশনাল গার্ড মোতায়েন রাখা সম্ভব হবে ট্রাম্প প্রশাসনের পক্ষে। অতএব নিম্ন আদালত যে রায়টি দিয়েছিল যে ডিসেম্বরের 11 তারিখের মধ্যে ওয়াশিংটন ডিসিতে আর ফেডারেল বাহিনী কিংবা ন্যাশনাল গার্ড রাখা যাবে না, সেটি আর কার্যকর থাকছে না। 11 তারিখের পরও ওয়াশিংটন ডিসিতে ফেডারেল বাহিনী, বিশেষ করে ন্যাশনাল গার্ড উপস্থিত থাকবে। এবং আপনারা জানেন, দিন কয়েক আগে ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ হয়েছিলেন একজন আফগান অভিবাসী কর্তৃক, এবং তারপরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজানো বা উদ্যোগ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এবং এর ফলে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে প্রাথমিকভাবে বেশ কয়েকটি দেশ থেকে 19টি দেশের অভিবাসন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরো বেশ কয়েকটি দেশ, বলা হচ্ছে এখন 30টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, এই শুধুমাত্র এই দুইজন ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ হওয়ার পর থেকে। এবং এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল গার্ড ওয়াশিংটন ডিসিতে মোতায়েন থাকারও নির্দেশ পাওয়া গেছে আজকে কোর্ট অফ অ্যাপিলস এর কাছ থেকে। একটু আগেই আপনারা শুনেছিলেন যে বার্থরাইট সিটিজেনশিপ, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের প্রথম দিন তিনি যে কয়টি নির্বাহী আদেশ জারি করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল যে এই যুক্তরাষ্ট্রের 14তম সংশোধনীর আওতায় যে জন্মগত নাগরিকত্বের সুযোগ প্রদান করা হয়ে থাকে, যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করবেন, যুক্তরাষ্ট্রের মাটিতে যারা জন্মগ্রহণ করবেন, তাদের বাবা মার ইমিগ্রেশন অভিবাসনের স্ট্যাটাসের কোনো গুরুত্ব নেই। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই তিনি স্বয়ংক্রিয়ভাবেই, অটোমেটিক যেটাকে বলা হয়, যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে থাকেন। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানে সেই 14তম সংশোধনীটি পরিবর্তন করতে চান, এবং সেই পরিবর্তন করার লক্ষ্যেই তিনি সেই তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিন অর্থাৎ 20শে জানুয়ারি 2025 সালে যে নির্বাহী আদেশটি জারি করেছিলেন, সেই নির্বাহী আদেশে বলা হয়েছিল যে এখন থেকে যুক্তরাষ্ট্রে যারা জন্মগ্রহণ করবে, তাদের যুক্তরাষ্ট্র নাগরিকত্ব পেতে হলে তাদের বাবা মা দুইজনের একজনের অন্তত যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস, অর্থাৎ তিনি স্থায়ী বাসিন্দা কিংবা নাগরিক হতে হবে। অন্য কোনো পর্যায়ে বৈধভাবে বসবাস করলেও তারা নাগরিকত্ব পাবেন না। তার অর্থ দাঁড়াচ্ছে, কেউ যদি ট্যুরিস্ট ভিসায় এসে থাকেন এবং তার ভিসার মেয়াদ শেষ হয়নি যদিও, কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে তার সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তান কিন্তু কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হবে না। কিংবা যারা ছাত্র বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তাদের মেয়াদ সাময়িকভাবে বৈধ থাকার পরও তাদের যদি সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, তারাও যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে না। এই মর্মে একটি নির্বাহী আদেশ প্রেসিডেন্ট ট্রাম্প জারি করেছেন। তার বিরুদ্ধে যদিও ইতিমধ্যেই ক্লাস অ্যাকশন মামলা হয়েছে এবং সেই নির্বাহী আদেশটি স্থগিত রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে যারা যুক্তরাষ্ট্রে যারা জন্মগ্রহণ করছেন, তারা অটোমেটিকলি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। তার কারণ, যেহেতু ফেডারেল আদালতের নির্দেশে সেই নির্বাহী আদেশটি স্থগিত রাখা হয়েছে, কিন্তু সেই আদেশের কে বলবৎ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপিলস কোর্টে গিয়েছেন। অ্যাপিলস কোর্টে সেটি নাকচ হওয়ার পর এখন তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, যদিও প্রায় 100 বছর আগে সুপ্রিম কোর্ট এই ধরনের একটি মামলায় রায় দিয়েছিল যে যুক্তরাষ্ট্রের যারা সংবিধান রচনা করেছিলেন, যুক্তরাষ্ট্রের যারা জন্মদাতা, যারা সেই যুক্তরাষ্ট্রের যাদেরকে কোরফাদার বলা হয়ে থাকে, তারা যুক্তরাষ্ট্রের সংবিধানে যে বিধিটি সংযুক্ত করেছিলেন, তাতে তারা 100 বছর আগে দেওয়া সুপ্রিম কোর্টের রায়, তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের মাটিতে
জন্মগ্রহণকারী সকলেই যুক্তরাষ্ট্রের নাগরিক, শুধুমাত্র যারা যুক্তরাষ্ট্রে কূটনৈতিক পদমর্যাদায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের, বিভিন্ন দেশের কূটনৈতিক সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবেন না। তারা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিল, কিন্তু বাকি সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। ইমিগ্রেশন স্ট্যাটাসটি সেই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সেটি পরিবর্তন করতে চান এবং এই বিষয়টি সুপ্রিম কোর্ট শুনতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আপিলটি তারা গুরুত্ব দিয়েছে এবং তারা শুনানির নির্দেশনাও দিয়েছে, তবে তারিখ কিন্তু এখনো নির্ধারণ করেনি। কবে নাগাদ এই শুনানি অনুষ্ঠিত হবে সেটিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়নি। তবে আইন বিশেষজ্ঞরা বলেছেন যে আগামী জুন জুলাইতে সুপ্রিম কোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই, বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই হয়তো এই ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে এবং একটি প্রাথমিক রায়ও হয়তো সেই সময়ে পাওয়া যেতে পারে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা যুক্তরাষ্ট্রের 14তম সংবিধান পরিবর্তন করে নাগরিকত্বের যে বিধি সেটি তিনি সংশোধন করতে পারেন কিনা, এই বিষয়টাই রায় দেবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সংবিধানের 14তম সংশোধনীকে কেন্দ্র করে এই রায়টি দেওয়া হবে। আহ, কিন্তু আপনারা জানেন যে গত দিন কয়েক আগে ওয়াশিংটন ডিসিতে দুইজন ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ হওয়ার একজন আফগান অভিবাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার পর, যে আফগান অভিবাসী সিআইএ এর হয়ে আফগানিস্তানের দায়িত্ব পালন করেছিল, সিআইএ কে সহযোগিতাও করেছিল, সে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়ার আওতায় যুক্তরাষ্ট্রে এসেছে এবং যুক্তরাষ্ট্রের পরিবার সহ বসবাস করা অবস্থায় সে ওয়াশিংটন ডিসিতে দুজন গার্ডকে গুলিবিদ্ধ করে, তার মধ্যে একজন সারা ব্র্যাকম্যান নিহত হয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন প্রক্রিয়ার সবকিছু একেবারে ঢেলে সাজানোর যে উদ্যোগ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন এবং বিশেষ করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা, বিশেষ করে রিপাবলিকান পার্টির আইন প্রণেতারাও তার সাথে সংযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য। এবং বেশ কয়েকজন আইন প্রণেতা, তার মধ্যে সিনেটর এবং কংগ্রেসম্যানরা রয়েছেন রিপাবলিকান দলে, তারা প্রস্তাব করতে শুরু করেছেন। যদিও গত রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তার কাছে যদি ক্ষমতাই থাকতো তাহলে তিনি অনেক নাগরিকের, যারা যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছিলেন, তাদের নাগরিকত্ব তিনি বাতিল করে দিতেন যদি তার কাছে সেই ক্ষমতাটি থাকতো। কিন্তু সেই ক্ষমতা প্রেসিডেন্টের হাতে দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে বলা যায় ইতিমধ্যেই। এবং ইতিমধ্যেই সিনেটর বার্নি মরেনো, যিনি ওহাইও থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর, তিনি গত সোমবার একটি বিল উত্থাপন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প রোববারে বলেছিলেন যে তিনি নাগরিকত্ব বাতিল করতে চান যদি তাকে সেই ক্ষমতা থাকতো। সোমবারেই সিনেটর বার্নি মরেনো বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্র সিনেটে, যে তিনি নাগরিকত্বের, যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি যুক্তরাষ্ট্র এতদিন সেইভাবে গুরুত্ব দেয়নি। যারা যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পর অন্য দেশের নাগরিকত্ব অর্জন করতে চেয়েছিল, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কাউকে এনকারেজ করেনি, কিন্তু বাধাও দেয়নি। কিন্তু এখন যে বিলটি উত্থাপন করা হয়েছে সিনেটর মরেনো কর্তৃক, তাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে যারা দ্বৈত নাগরিকত্ব আছে, নাগরিকত্ব সুযোগ গ্রহণ করেছেন, তাদের একটি নাগরিকত্ব বেছে নিতে হবে, হয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, নয় বিদেশে যে দেশের নাগরিকত্ব তারা যুক্তরাষ্ট্রের পরে গ্রহণ করেছেন কিংবা যুক্তরাষ্ট্রের আগেও ছিলেন। সেই বিষয়টি সিনেটে উত্থাপন করা হচ্ছে। যদিও এখনো এই ব্যাপারে রিপাবলিকান দলের কোন সিনেটর প্রকাশ্যে সমর্থন দিয়েছেন এমনটি জানা যায়নি। ডেমোক্রেটদের কেউ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বিলটি সবেমাত্র উত্থাপন করা হয়েছে। এর পাশাপাশি সিনেটর টম কটন, যিনি আরকানসা থেকে নির্বাচিত একজন সিনেটর, তিনি গত বুধবার একটি বিল উত্থাপন করেছেন। সেই বিলে অন্যান্য বিধিনিষেধের উপরে অতিরিক্ত যোগ করা হয়েছে যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট চাইলেই কারো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, যারা ন্যাচারালাইজেশন প্রক্রিয়া সেই নাগরিকত্ব অর্জন করেছেন, সেটি বাতিল করতে পারবেন। সেই বিল উত্থাপন বলা হয় যদি তারা কোনো দাঙ্গা কিংবা ধ্বংসাত্মক কিংবা আক্রমণাত্মক বিক্ষোভে অংশগ্রহণ করে। এটি হচ্ছে সিনেটর টম কটনের বিল, আরকানসা থেকে নির্বাচিত সিনেটর। এরপরে কংগ্রেস সদস্য, যিনি টেক্সাস থেকে নির্বাচিত হয়েছেন, কংগ্রেস সদস্য চিপ রয়, তিনি একটি বিল উত্থাপন করেছেন, সেটি হচ্ছে পজ অ্যাক্ট। এবং সেই বিলে বলা হচ্ছে যে সব ধরনের ইমিগ্রেশন প্রক্রিয়া আপাতত পজ, অর্থাৎ বন্ধ করে রাখা হবে। এবং তিনি একই সাথে সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বার্থ রাইট সিটিজেনশিপ, অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধি প্রেসিডেন্ট ট্রাম্প সংশোধন করতে চান,
তাকেও তিনি সমর্থন দিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিটি সিনেট এবং হাউস অফ রিপাবলিক উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়াটাকে আরো কঠোর করার উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছেন। নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস আজকে জানিয়েছেন, গতকাল ইনফ্যাক্ট জানিয়েছেন যে তার এখনো 26 দিনের মতো মেয়াদ বাকি আছে এবং এই মেয়াদ থাকাকালীন মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি যে সমস্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছিলেন সেই অগ্রাধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তার উদ্যোগ তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এবং তারই প্রক্রিয়া হিসাবে তিনি সম্প্রতি একাধিক বিতর্কিত, আলোচিত, সমালোচিত নির্বাহী আদেশ জারি করেছেন। তার মধ্যে দুটি বেশ উল্লেখযোগ্য। একটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি প্রশাসন ইসরায়েলের সাথে কোনো প্রকার বৈরী আচরণ করতে পারবে না। বিশেষ করে নিউ ইয়র্ক সিটি যে পেনশন ফান্ডের অর্থ ইসরায়েলের কোম্পানিগুলিতে বিনিয়োগ করা হয়েছে সেটি বন্ধ করা যাবে না, এবং এর পাশাপাশি ইসরায়েলকে আলাদা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া যাবে না। আর সেটিও এরিক অ্যাডামসের নির্বাহী আদেশে বলা হয়েছে। এবং আরেকটি নির্বাহী আদেশে বলা হয়েছে যে ধর্মীয় উপাসনালয়ের কাছে কোন বিক্ষোভ সমাবেশে যে বিষয়গুলো পুলিশের নিয়ন্ত্রণ, পুলিশকে অর্থাৎ নির্বাহী আদেশে বলা হয়েছে যে ধর্মীয় উপাসনালয়ের সামনে যে বিক্ষোভ সমাবেশগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলো যাতে পুলিশ বাধা দেয়, এবং সেগুলোকে পুলিশ যাতে ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রে সেটা যেই ধর্মেরই হোক না কেন ধর্মীয় উপাসনার সামনে কোনো বিক্ষোভের অনুমতি না দেয়। আপনারা জানেন হয়তোবা, স্মরণও থাকতে পারে কিছুদিন আগে ম্যানহাটনের একটি সিনেগাগের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তার দিন কয়েক পরেই মেয়র এরিক অ্যাডামস এই নির্বাহী আদেশটি জারি করেছেন এবং তিনি বলেছেন তার কাছে সকল ধর্মের মর্যাদা সমান। জোহরান মামদানির জন্য তিনি কিছু কাজ অত্যন্ত কঠিন করে ফেলছেন এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে শেষ দিন পর্যন্ত তার যে দায়িত্ব মধ্যে যেটা তিনি বিবেচনা করবেন, তার জন্য প্রয়োজন, তার করার দরকার মেয়র হিসাবে দায়িত্ব পালনের অংশ হিসাবে সেটি তিনি করবেন। পরবর্তীতে যিনি আসবেন তিনি সেটি চাইলে পরিবর্তন করতেই পারেন, তবে একজন আসবেন পরবর্তীতে সেই চিন্তা মাথায় রেখে তিনি কোনো কিছু করবেন না এমন নীতিতে মেয়র এরিক অ্যাডামস বিশ্বাস করেন না বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, শেষ করছি আজকে, যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক আগমন নিউ ইয়র্ক সিটির সদ্য সমাপ্ত মেয়র নির্বাচনে অত্যন্ত আলোচনার বিষয় ছিল। বিশেষ করে জোহরান মামদানি যখন তার নির্বাচনী একাধিক সমাবেশে বলেছিলেন যে একজন ওয়ার ক্রিমিনাল হিসাবে যদি জোহরান মামদানি মেয়র নির্বাচিত হন এবং মেয়র নির্বাচনে পরে তিনি যদি মেয়রের দায়িত্ব পান, সেই সময় যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন একজন যুদ্ধ অপরাধী হিসাবে, আন্তর্জাতিক আইনের আওতায় যিনি যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত, তাকে তিনি এনওয়াইপিডির মাধ্যমে গ্রেপ্তার করবেন এমনই একটি ঘোষণা এবং তার ইচ্ছার কথাও তিনি নির্বাচনী সমাবেশে জানিয়েছিলেন, যা যথেষ্ট বিতর্কের সূত্রপাত করেছিল। এই ব্যাপারে দিন কয়েক আগে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন যে তিনি নিউ ইয়র্কে আসবেন এবং তিনি মনে করেন না যে মেয়র জোহরান মামদানি দায়িত্বভার গ্রহণের পর নিউ ইয়র্ক আসার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হবে, এটি বেঞ্জামিন নেতানিয়াহু মনে করেন না, এবং তিনি বলেছেন তিনি নিউ ইয়র্কে আসবেন। কবে আসবেন মেয়র এরিক অ্যাডামস পর এরিক অ্যাডামসের সম্প্রতি এরিক অ্যাডামসের সফরকালে, ইসরায়েল সফরকালে তিনিও আনুষ্ঠানিকভাবে একবার আবেদন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের একজন সদস্য বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক সফরে আবেদন জানিয়েছেন। তবে তিনি কবে আসবেন, মেয়র জোহরান মামদানি জানুয়ারি 1 তারিখে শপথ গ্রহণ করবেন, তার আগে আসবেন না তার পরে আসবেন, এই বিষয়টি অবশ্য বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার করেননি। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাজবুল হাসান। আপনার মনে আছে যখন জুলিয়ানি মেয়র ছিলেন তখন ইয়াসির আরাফাত জাতিসংঘ অধিবেশনে এসেছিলেন এবং তিনি সেখানে ভুলবশত তিনি বেসিক্যালি মেয়রের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল এবং ইয়াসির আরাফাতকে সে আমন্ত্রণপত্র দেওয়ার পরে তার গেট থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি সেই অনুষ্ঠানে। আপনার মনে আছে কিনা আমি জানি না ঠিক। সো ইটস হ্যাপেন ইন নিউ ইয়র্ক সিটি। জুলিয়ানি ইয়াসির আরাফাতকে তার আমন্ত্রিত অতিথি তালিকায় নাম দেওয়ার পরেও
পরে বলছেন এটা ভুলে তাকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, বাট অন্য সবাই ঢুকতে পেরেছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি সেই অনুষ্ঠানে। না, সেই সময় একটি কথা বলা হয়েছিল, সেটি হচ্ছে যে তিনি জাতিসংঘের প্রেসিডেন্ট, জাতিসংঘের অ্যাফিলিয়েটেড সংস্থা, কোন দেশ হিসাবে স্বীকৃত না। অতএব এটা রাষ্ট্রপ্রধানদের অনুষ্ঠান ছিল, রাষ্ট্র কিংবা সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই জন্য তার আমন্ত্রণটা ভুলে পাঠানো হয়েছিল, সেটা বলা হয়েছে। বাট শুনেন, এটা লিগিয়া জাস্ট টু অ্যাভয়েড, যেখানে জাতিসংঘে ইয়াসির আরাফাত ভাষণ দিতে পারলেন, সেখানে উনি নিউ ইয়র্ক সিটি মেয়র, তার অনুষ্ঠানে একজন লোক উপস্থিত হওয়ার পরে তাকে ঢুকতে দেন। তাহের, একটা জিনিস ভুলে গেলে চলবে না, জাতিসংঘ আলাদা একটা এন্টিটি আর নিউ ইয়র্ক সিটি না প্রশাসন সেটা আমি আলাদা। আই আন্ডারস্ট্যান্ড, বাট জাতিসংঘে যারা আসবেন, জাতিসংঘে বাট যারা ইটস আসবেন অ্যাবসলিউটলি, তারা আমি বলছি ইটস জাতিসংঘের, অ্যাবসলিউটলি মোটিভেটেড, এটা ইন্টেনশনাল হতেই এন্ড পারে, মোটিভেটেড। ডেফিনেটলি ডেফিনেটলি। ওইটাই আমি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব গোলাম মুর্তজা, যিনি ওয়াশিংটন থেকে যুক্ত হয়েছেন, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র। তার সাথে আমরা কথা বলবো, বাট একটু আগে জেনে নেই। মুর্তজা ভাই, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং ওনার কাছে অনেক ভালো খবর আছে প্রবাসীদের জন্য। সেটা হচ্ছে যে আপনাদের ভুটান নিবন্ধনের যে সময়সীমা, এটা বাড়ানো হয়েছে, এই বিষয়ে তিনি জানাবেন আপনাদের। বাট এর আগে একটু জেনে নেই মাসুদ ভাই আপনার কাছ থেকে। প্রশ্ন আছে, হ্যাঁ, ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা যদি আগে করি না পরে করি, আগে করেই রাখি, তো সেটা বেটার হবে। যে প্রশ্ন কি এখন করে রাখবেন না পরে করবেন? আমি করে রাখি, তাহলে ওনার উত্তর দিতে সুবিধা হবে। জি জি বলুন। সেটি হচ্ছে যে প্রবাসীরা এখন দূতাবাসে, কনসুলেটে গিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে 3 মাস, 3.5 মাস, 4 মাস সময় লেগে যায়, এবং এটি অনেকের জন্য একটা জটিল সমস্যার সৃষ্টি করেছে। জটিল সমস্যাটা এই কারণে যে অনেকে ন্যাশনাল আইডি পাওয়াটাতে এতটাই সন্তুষ্ট হয়েছিল, এতটাই তারা মানে 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 আবেগপূর্ণ হয়ে গেছিল যে তারা এতদিন ধরে তাদের যে সমস্ত কাজকর্ম দেশে আটকা পড়েছিল শুধু এনআইডি না পাওয়ার কারণে, তারা অনেকটা উৎফুল্ল, খুশি, সবকিছুই ছিল, সরকারের প্রতি তারা অনেক কৃতজ্ঞ ছিল। কিন্তু এখন যখন তারা অ্যাপয়েন্টমেন্ট করতে যায়, তখন দেখা যায় 3 মাস, 4 মাসও হয় না। তো এটি তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করছে। বিশেষ করে তারা এমন একটা সময় যেতে চায় যে যখন তাদের সন্তানরা এখানে থাকে, স্কুল ভর্তি থাকে, তার আগে যদি তারা তাদের এনআইডির বিষয়টা নিশ্চিত হতে পারে, সেটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনার এই অনুষ্ঠানেই আমাদের ইলেকশন কমিশনের যিনি সেক্রেটারি, তিনি একবার বলেছিলেন যে প্রবাসীরা দেশে তাদের যে সমস্ত ঠিকানা ব্যবহার করবে, সেই ঠিকানা যারা তদন্তে যাবে, পাসপোর্ট অফিস কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোয়াটএভার ইট ইজ, আমার ঠিক মনে নাই, যে যারা যে ঠিকানাগুলো দেয় সেই ঠিকানা যেন কাগজপত্র পাঠানো হয়। বেশ কিছু প্রবাসী ইতিমধ্যে অভিযোগ করেছেন যে তাদের ঠিকানায় যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে নানান রকম তালবাহানা করা হচ্ছে, কিন্তু যখনই তাদের সেখানে তাদেরকে কিছু খুশি করার কথা বলা হয়, তখনই কাজটা দ্রুত হয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্নীতির সম্পূর্ণ বাইরে, অতএব এই বিষয়টাও আমি মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আমরা গোলাম মুর্তজা আপনার কাছে আসছি, বাট আমরা একটু মাসুদ ভাইয়ের কাছ থেকে আলাপ করে নেই। ডক্টর মাসুদুর রহমান, আপনার কাছে জানতে চাই প্রথমেই যে আজকে প্রথমে একটু লোকাল একটি বিষয় জেনে নিই, তারপরে বেগম খালেদা জিয়ার বিএনপি সভা আপনার প্রধান এবং একসময় 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার সম্পর্কে চিকিৎসকরা যা বলছেন, এই বিষয়ে আপনি একজন চিকিৎসক হিসেবে কী বলেন সেটি জেনে নেব। প্রথমেই জানতে চাই যে আজকে একটি রিপোর্ট বেরিয়েছে, নিউ ইয়র্ক অফিসিয়াল স্লাম সিডিসি ফর ড্রপিং, আপনি জানেন যে 8 শট ফর নিউ বর্ন, সো যে আপনার হেপাটাইটিস যে ভ্যাকসিন, রাইট? সো এই বিষয়টি কি একটু বোঝার চেষ্টা করছিলাম। আসসালামু আলাইকুম তাহের ভাই, and সালাম টু অল দি লার্নেড প্যানেলিস্ট এবং সমস্ত সুধী দর্শকবৃন্দ। এটা মেইনলি পলিসি অ্যাফেয়ার। এটা হচ্ছে এখানকার যারা there is a federal committee called the the Advisory Committee on Immunization Practice, ACIP। এরা যেভাবে অ্যাডভাইস করে, এক্সপেক্ট করা হয় যে সেইভাবেই স্টেটগুলি চলবে। তো ইমিউনাইজেশন প্র্যাকটিসে এতদিন যেটা ছিল সেটা ছিল যে জন্ম নেওয়ার পর প্রথম দিনেই বাচ্চাকে হেপাটাইটিস বি দেওয়া হবে। একটুখানি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে আপনারা জানেন হয়তো, হেপাটাইটিস এ হলে পরে এটা কোনো মারাত্মক কোনো কিছুতে যে হাজির হয় না বা নিয়ে যায় না, বাট হেপাটাইটিস বি যদি হয় তাহলে পরে
এটা ধীরে ধীরে ইট ক্যান টার্ন আউট ক্রনিক হয়ে যেতে পারে, ক্রনিক মানে অনেক দিনের জন্য হয়ে যেতে পারে ক্যারিয়ার, এবং তারপরে এখান থেকে ক্যান্সারও হতে পারে। সো হেপাটাইটিস বি ইজ ফার মোর ইম্পর্টেন্ট than hepatitis A to be treated immediately. Hepatitis A normal viral, it will go off, but hepatitis B যাবে না, it will change the liver. তো এই হেপাটাইটিস বি যেন না হয় মানুষের, তার জন্য জন্মের প্রথম দিনেই আগে ইঞ্জেকশন দেওয়া প্র্যাকটিস ছিল, এবং 30 বছর ধরে এটা চলছে উইথ অল গুড রেজাল্টস, যে হাজার হাজার হেপাটাইটিস ইনফেকশনকে প্রিভেন্ট করা গিয়েছে। এইটা এখন অ্যাডভাইজের আগে ছিল ইটস এ ম্যান্ডেটরি থিং, বাচ্চা হলেই হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে, এখন অন্যান্য ভ্যাকসিনের সাথে। এখন এই অ্যাডভাইজারি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিস তারা বলতেছে 8 to 3 ভোটে তারা এটাকে ডিসাইড করছে, 8 ভোট একদিকে 3 ভোট একদিকে, তারা ডিসাইড করছে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে না অ্যাট দি বার্থ। যদি বাচ্চার মা, যে বাচ্চা হচ্ছে তার মা যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে, তাদের ক্ষেত্রে দেওয়া যাবে। তা না হলে এই হেপাটাইটিস বি ভ্যাকসিন ওই সময় দেওয়ার দরকার নেই। ইট ইজ লেফট অন দি ডক্টর অ্যান্ড দি পেরেন্টস, ম্যান্ডেটরি না। এবং একটা সময় 2 মাস পরের থেকে পেরেন্টরা ডিক্লাইন করলেও এই ইঞ্জেকশনটা দিতে হবে, ইটস এ রিকোয়ারমেন্ট, কিন্তু ওইটা 2 মাস, প্রথম 2 মাস দিবে না, দরকার নেই দেওয়া। তো এই কথাটা বলার কারণে নিউ ইয়র্কের যারা they have all, এবং এটার the whole chorus has been echoed, সারা সমস্ত স্টেটে এই কোরাস সবাই গিয়েছে, হুকুল থেকে শুরু করে অল যারা হেলথের যারা আছে, যেমন ডক্টর মিশেল মোরসি MORAC উনি এবং হুকুল এরা সবাই বলেছে যে আর এই ACIP বা অ্যাডভাইজারি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসকে আর বিশ্বাস করা যায় না। উই ক্যানট হ্যাভ ফেইথ ইন দ্যাট। তারা দেশের জন্য যে বিরাট যে ভালো যেটা হবে সেই ভালোটা করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে না, কিন্তু এই সিদ্ধান্তটা নিউ ইয়র্কের প্র্যাকটিসকে চেঞ্জ করতে পারবে না। দি স্টেট হ্যাজ ইটস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দে উইল প্র্যাকটিস অ্যাকর্ডিংলি। যদিও ফেডারেল রিকমেন্ডেশনটা অন্যদিকে চলে গেছে, যেটা আশা করা যায়নি। এই হলো ব্যাপারটা, যে ফেডারেল একটা রিকমেন্ডেশন হচ্ছে, যে রিকমেন্ডেশন ইজ হার্মফুল ফর আওয়ার নিউবর্ন বেবিজ, যার জন্য এরা পলিটিক্যালি বলছে যে আপনারা নতুন বহু মানুষকে মেরে ফেলার মতন একটা ইয়ে নিয়েছেন। ওয়েল, দ্যাটস দ্য পলিটিক্যাল টক, বাট এতে আসলে কোনো চেঞ্জও হচ্ছে না। নিউ ইয়র্ক স্টেট ইজ নট গোয়িং টু চেঞ্জ দিস প্র্যাকটিস। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। সারা ইয়েতেই ট্রাম্পের বিরুদ্ধে মোটামুটিভাবে হুকুল সবসময়ই একটু সোচ্চার, এবং এখানে আর একটু বেশি সোচ্চার, বিকজ দে হ্যাভ গট এ লেজিটিমেট রিজন। এটা হচ্ছে লোকাল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার কাছে জানতে চাইবো যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ সিচুয়েশন অ্যাজ এ ফিজিশিয়ান আপনি কীভাবে মনে করেন? ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকেও ইনক্লুড করবো একটু পরে। সো আপনি তো আজকে খুব উত্তেজিত অবস্থার মধ্যে আছেন, আপনার চেহারা থেকে মনে হচ্ছে যে নোবেল পুরস্কার শান্তি না পেলেও ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন আপনার কোট আনকোট। আপনার নেট খুব দুর্বল, আপনি নেটটাকে ঠিক করেন। সবাই কথা পরিষ্কার আসছে, আপনার ঠিক আছে, আমি করতেছি। যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হয় তখন এই নেট আপনার বেলা দুর্বল হয়ে যায়, বাট আমি ঠিক করতেছি, আপনি অনুষ্ঠান চালায় যান। জি, মহান প্রেসিডেন্ট দুর্বল না নেট দুর্বল, এটা আপনি চেক করেন। হ্যাঁ, এটা চেক করেন। আমরা একটু মাসুদ ভাইয়ের কাছে, আজকাল দৈব ঘটনার কোনো কমতি নেই। শেখ হাসিনা বলেছেন তাকে শাস্তি দেওয়া হয়েছে বলেই বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। তো এরকম দৈব ঘটনা তো রেগুলার ঘটতেছে। ট্রাম্পের কথা উঠলে নেট চলে যাওয়াটাও খুব অস্বাভাবিক না আর কি। আচ্ছা, এনিওয়ে, ইব্রাহিম ভাই যোগ করলাম। বেগম জিয়ার কথা বলতে গেলে বলতে হবে, জি, প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি তার ডাক্তার নই, আমি ওখানে প্রেজেন্টও না যে ট্রিটমেন্টে যে আলোচনা হচ্ছে, কিন্তু আমার কিছু সঠিক ইনপুট আছে, অত্যন্ত সঠিক ইনপুট আছে বলে আমি এটুকু বলতে পারি আপনাদেরকে। সেই ইনপুট অনুযায়ী এবং আমার মেডিকেল সায়েন্স যতদূর বুঝি আমি, সেই অনুযায়ী যদি বলেন তাহলে ওনার ফার্স্ট ব্যাপারটা হচ্ছে যেটা, দ্যাট শি ইজ বিং ট্রান্সফার্ড, এটা আপনারা শুনেছেন, একে ট্রান্সফার করা হবে
and she will be off to London. এখন এখানে তিনটা ভেক্টর কাজ করছে। একটা হচ্ছে খুব ইমোশনাল ভেক্টর, যারা পারিবারিক লোকজন তারা একদিকে চাচ্ছে, রাজনৈতিক লোকজন একদিকে চাচ্ছে। একটা হচ্ছে কমার্শিয়াল ভেক্টর, দেয়ার আর সাম ফিজিশিয়ানস যারা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট, যে জায়গাটা সেখানে নেওয়ার চেষ্টা করছেন। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট মানে হচ্ছে যেমন ধরেন 3 লক্ষ পাউন্ড জমা দিতে হবে আগেই, মানে ইটস নট সো ইজি। তো এটা জমা দেওয়া তারপরে অন্য কথা। তো এটা হচ্ছে কমার্শিয়াল সাইড। এছাড়াও আর একটা সাইড আছে মেডিকেল সাইড, ডাক্তাররা কি মনে করে কোথায় গেলে পরে ভালো হবে। তো তিনটার মধ্যে টানাপোড়েনে মনে হচ্ছে দুইটার যে কোনো একটা জায়গাতে উনি হয়তো পৌঁছাবেন। একটা হচ্ছে অক্সফোর্ডের আইসিইউ, ওয়ান অফ দ্য বেস্ট আইসিইউজ অফ ইউকে, ইউনাইটেড কিংডমের খুব নাম করা একটা আইসিইউ অক্সফোর্ডে। আর লন্ডনে আছে, লন্ডনে ক্লিনিক প্রাইভেট আছে, ক্লিনিক বেসড আইসিইউ যেটা মানে আমাদের দেশে যেমন মানে আমেরিকাতে যেমন মেয়ো ক্লিনিক বা ক্লিভল্যান্ড ক্লিনিক, দিজ আর প্রাইভেট বাট ওয়ান অফ দ্য বেস্ট আইসিইউজ আর ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে 1-2 নম্বর হাসপাতালেরা। তো ওইরকম ওদেরও একটা লন্ডনে একটা আছে আর কি। সো এখানে গেলে পরে লাভটা কি হবে, হোয়াট ইজ ইট, সমস্যাটা কি, আগে যদি সমস্যাটা বুঝি আমরা তাহলে বুঝতে পারবো লাভটা কি হবে। সমস্যাটা এখন যেটা হচ্ছে ওনার মানে হোয়াট ইজ আর চান্সেসটা যদি 3টা জিনিস ঠিক থাকে। এক, যে ওনার যেগুলো এখন হয়েছে সেগুলো যদি না হয় বেশি করে, যেমন ধরেন ওনার শি হ্যাজ ডিআইসি ছিল, ওনার মনে রাখতে হবে ডিআইসি ইজ ওয়েল কন্ট্রোলড, ব্লিডিংটা হচ্ছে না। আপনি একবার প্রশ্ন করেছিলেন আমাকে কোনো এক সময়, ব্লিডিং ডিআইসি কি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। খুব কঠিন শোনা গেল, আমি সহজ করে দিচ্ছি। যেটা হচ্ছে যে যত ছোট ছোট ভেসেলগুলি আছে আমাদের শরীরে, সারা শরীরে একটা নেটওয়ার্ক আছে না রক্তের নালীর, চিকন চিকন ছোট ছোট যেগুলো আছে সেটাকে ক্যাপিলারিজ বলে বা স্মল ভেসেলস, ওইগুলোর ভিতরে রক্ত জমাট হয়ে যায়, রক্ত জমাট হয়ে যাচ্ছে। কেন জমাট হচ্ছে কারণ এইগুলো হয় সাধারণত সেপসিস হলে, সিভিয়ার ইনফেকশন যেটা ওনার আছে, বা ট্রমা, ধরেন একটা লোক অ্যাক্সিডেন্ট করে 4-5টা হাত পা ভেঙে ফেলছে, বোন ম্যারোটারো থেকে আসতেছে, দ্যাটস অ্যানাদার ওয়ান ট্রমা। বা ধরেন ক্যান্সার থেকে ডিআইসি হতে পারে, বা ধরেন প্রেগনেন্সি কমপ্লিকেশনস, এগুলো এইসব জিনিস থেকে ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন হতে পারে। কোগুলেশন মানে রক্ত জমাট হয়ে যাচ্ছে। এই ছোট ছোট ভেসেলগুলোতে যখন রক্ত জমাট হয়ে যায় তখন তার সামনের যেই ওই ভেসেলগুলো যেই অর্গানকে সাপ্লাই করতেছিল সেই অর্গান তো সাপ্লাই পাবে না তখন, তাই না? আপনার পানির বিরাট বড় টিউব, যেই বাড়িতে পানিতে টিউবগুলো যাবে ওই বাড়ির টিউবগুলো যদি জমে যায় তো ওই বাড়ির তো পানি আর পাচ্ছে না। ঠিক ওইরকম ভাবে কিডনি, লিভার, ব্রেইন এরা তখন ওই রক্ত আর পায় না, অ্যান্ড দে গেট ইনসাল্টেড। এই ইনসাল্টটা অনেক কিছুতে পরিণত হতে পারে, দিস ওয়ান। আর এটা জমে যাচ্ছে কেন? কারণ হচ্ছে প্লেটলেটগুলো, প্লেটলেট মানে রক্তকণিকা, এক ধরনের শ্বেতকণিকা ঠিক নয়, প্লেটলেট একটা কণিকা আছে, 3টা কণিকা, তো লোহিত কণিকা, শ্বেত একটা মানে সাদা হোয়াইট ব্লাড সেলস, আর হচ্ছে প্লেটলেট হচ্ছে রক্ত জমাট, এই যে আমাদের কেটে যায় রক্ত জমাট হয়ে যায়, কেন? প্লেটলেটরা এসে ওখানে একটা ক্লগ ফর্ম করে দিয়ে আমাদের রক্ত আর পড়ে না। তো এই প্লেটলেটগুলো সব ওই রক্ত জমাট যেখানে হচ্ছে প্লেটলেটগুলো জমে যায়, ওখানে জমে গেলে কি দাঁড়াচ্ছে অবস্থাটা? আমাদের সারা শরীরের প্লেটলেটটা ডিপ্লিটেড হয়ে যাচ্ছে না, সব প্লেটলেট গিয়ে জমা হচ্ছে ওই স্মল ভেসেলে। তাহলে বড় বড় ভেসেলগুলো তখন থাকে না, আর তাদের আর তখন এই ব্যাকগ্রাউন্ড, তাদের গার্ডটা থাকে না, প্লেটলেট যে ছিল ওইটা তখন আর থাকে না। না থাকলে কি হয়? সিভিয়ার ব্লিডিং হয়। খেয়াল করে দেখেন, রক্ত জমাট হয়ে যাওয়ার কথা, সেখানে সিভিয়ার ব্লিডিং হচ্ছে। কেন হচ্ছে বোঝা গেল যে রক্ত জমাট হওয়ার যেই ফ্যাক্টরগুলি সেইগুলি এবং প্লেটলেট এরা চলে যাচ্ছে স্মল ভেসেলে। তাহলে এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, বড় বড় ভেসেল যেগুলো, তখন সেখান থেকে ব্লিডিং হওয়া শুরু করতে পারে, অ্যান্ড দ্যাট ব্লিডিং ইজ সিভিয়ার। এইটা আর হচ্ছে না, এই জন্য ব্লিডিংটা হচ্ছে না, বিকজ ডিআইসি ইজ বেটার কন্ট্রোলড এখন। তাহলে পরে ওনার জন্য যে মেইন কাজগুলো, পার্সেন্টেজটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আমি শুধুমাত্র মেডিকেল টার্মসটা বলতে পারি। মেডিকেল টার্মসে she is in a very critical condition. এটা সাউন্ডটা আনমিউট করেন করিম ভাই, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। আচ্ছা, এনিওয়ে না মিউট করতে হবে। আচ্ছা, ওনার এখন যে কন্ডিশনটা অ্যাজ এ ফিজিশিয়ান হোয়াট আই ক্যান সে, যে ওনার শি ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন, এবং দেয়ার ইজ এ উইন্ডো। যদি তার
তিনটা জিনিস না ঘটে, যেমন ধরেন আজকে যে হার্টটা যে কন্ডিশন আছে ওটা যদি আর খারাপ না হয়, অ্যারিদমিয়া না হয়, রিদমগুলো নষ্ট না হয়ে যায়, দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে জমাট জমাট রক্ত হচ্ছে না, এই জমাট রক্ত একটা যদি গিয়ে লাংসে ঢুকে, ওটাকে বলা হয় পিই বা পালমোনারি এম্বোলিজম। ওটা একটা বড় সড়ো হলে পরে মানুষ মরে যেতে পারে যদি পিই না হয়। আর একটা আর হচ্ছে যে যদি এখন যে ট্রিটমেন্ট আছে প্রগ্রেসিভলি যদি এই কন্ট্রোলটা বাড়তে পারে, এই তিনটা ফ্যাক্টর কাজ করলে অ্যান্ড সাম মিরাকেল ইজ নিডেড, তাহলে পরে শি হ্যাজ এ উইন্ডো, ডেফিনেটলি দেয়ার ইজ এ উইন্ডো, যে উইন্ডো থেকে ওনার ভালো হবার সম্ভাবনার একটা ছোট উইন্ডো হলো, দেয়ার ইজ এ উইন্ডো। এই উইন্ডোটাকে ইয়ে করা যাবে না। এখন বিদেশের আইসিইউগুলোতে সব ধরনের, মানে বাংলাদেশের বাইরে আইসিইউগুলোতে, মানে আমাদের আমেরিকা, ইংল্যান্ড এই ধরনের জায়গার আইসিইউগুলোতে অনেক বেশি ফ্যাসিলিটিস থাকে, অনেক বেশি ইকুইপমেন্ট থাকে। আর এই কমপ্লেক্স জিনিসগুলো ইয়ে করতে করতে তারা অত্যন্ত কমপ্লেক্স সিচুয়েশনেও চিন্তা ভাবনা করে দে ক্যান ডু থিংস। আমি বলছি না আমাদের দেশে লোকেরা কম পারে, তারাও ভালো পারে, বাট হাইলি কমপ্লেক্স যখন হয়ে যায় তখন দে ডোন্ট হ্যাভ এভরি অ্যামেনিটিস টু গো হেড, আর সামনে যেতে পারে না, যার জন্য বিদেশ আসে। তো দেয়ার ইজ এ উইন্ডো। আর লাস্টলি সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি, এটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে, মিরাকেল ঘটতেই পারে। যেমন ধরেন নমরুদের আগুন তো নিভে গিয়েছিল, নেভে নাই? মুসা আলাইহিস সালামের সামনের সাগর তো ফাঁক হয়ে গিয়েছিল, হয় নাই? আপনি বিলিভ না করলে ভিন্ন জিনিস, বাট আমি বিলিভ করি। সো আমার কাছে মনে হয় যে দেয়ার মে বি আ মিরাকেল অলসো। এই উইন্ডো ছাড়াও অ্যাজ এ ডক্টর এই উইন্ডোর আমার দিস মাচ আই এম টেলিং কারেক্টলি। আর বাদ বাকিটা হচ্ছে আমার বিশ্বাস এবং আমার ইমোশন। এইটা দিয়ে আমি বলতে পারি ইফ দেয়ার ইজ এ মিরাকেল শি হ্যাজ এ গ্রেটার উইন্ডো অফ সার্ভাইভাল। আল্লাহ যদি চান তাহলে তিনি ভালো হয়ে যেতে পারেন। এখন পর্যন্ত টু মাই আন্ডারস্ট্যান্ডিং দে ডিড নট গো, বাট যেতে পারেন এই দুইটা জায়গার একটা জায়গা বলে আমার কাছে মনে হচ্ছে। দি ইনপুট দ্যাট আই এম গেটিং, অক্সফোর্ড আইসিইউ অর দি প্রাইভেট ক্লিনিক আইসিইউস, প্রাইভেট আইসিইউ ক্লিনিকগুলো যে আইসিইউ আছে ইন লন্ডন, ভেরি রিনাউন্ড আইসিইউ, অত্যন্ত নাম করা আইসিইউ। তো সেখানে অক্সফোর্ড ইজ বেটার। অক্সফোর্ড ইভেন ওনার যে মেইন যে অসুখটা প্রথম ছিল রিমেটোলজি, দ্য রিমেটোলজিস্ট ওভার দেয়ার ইজ ভেরি ভেরি গুড, অত্যন্ত ভালো, ব্যারেট ওনার নাম, শি ইজ ভেরি ভেরি গুড। তো এনিওয়ে এটা হচ্ছে মোটামুটি ভাবে আমি বলতে পারি যে একটা উইন্ডো আছে। হতাশ সম্পূর্ণ হয়ে যাবার মতন কারণ এখনো ঘটে নাই, ঘটতে পারে যে কিছু, বাট এখনো আমরা একটা উই হ্যাভ এ উইন্ডো অফ হোপ, হরাইজনে কিছু আলো দেখা যাচ্ছে, এটুকুই বলতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান, খুব সুন্দর এবং সহজভাবে ব্যাখ্যা করার জন্য পুরো জিনিসটা। আমরা তো এত কিছু বুঝি না, বাট দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। আমরা করিম চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন জনাব গোলাম মর্তুজা। করিম ভাই, আপনার কাছে 1 মিনিট, মর্তুজা আপনার কাছে সময় নিয়ে নেই, উনি বাইরে থেকে একটু আমাদের সাথে 2টা মিনিট আমি সময় নিয়ে নেই। জনাব করিম চৌধুরী, আপনাদের অ্যাসাল্ট সম্মেলন শুরু হয়েছে, আপনি আটলান্টিক সিটিতে আছেন। হোয়াটস হ্যাপেন টুডে অ্যান্ড টুমরো কি হবে, একটু জাস্ট ব্রিফলি একটু জেনে নেই। ধন্যবাদ তাহের ভাই। আমরা সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু আজকে আপনারা যারা আসতে পারেন নাই, কালকে আমাদের এই কনভেনশনের, আপনারা জানেন যে আসালের কনভেনশন আমরা 2 দিন ব্যাপী করে থাকি। এই কনভেনশনটা হচ্ছে আমাদের আটলান্টিক সিটিতে, শেরাটন আটলান্টিক সিটি, নিউ জার্সিতে, এবং সেটা আজকে শুরু হয়েছে। আজকে আমাদের যে প্রোগ্রাম ইনিশিয়ালি যেটা ছিল, 3টা সেমিনার হয়েছে, রাজনীতি, ইয়াথ এঙ্গেজমেন্ট অ্যান্ড what we can do for 2026 midterms and all the local politics, mostly New York seats and other seats. We are targeting those things are politics here. We are discussing this thing today. Also, the major part is to introduce our 21 chapters from 12 different states. I'm sorry, I think you cannot see me even. জি, আমরা দেখতে পাচ্ছি আপনাকে, জি দেখতে পাচ্ছি। I am outside now in the hallway, sitting there, because inside the seminar is going on now. Expert seminar with the youth engagement. জি, সংক্ষেপে শুনে নিই আমরা, তারপরে আপনি আবার সেমিনারে পার্টিসিপেট করতে পারবেন। জি, আচ্ছা। আর আগামী দিন যেটা হবে, major union leaders and political leaders, including New Jersey newly elected governor, lieutenant governor, senators will be there, and we have from Senator Chuck Schumer, Gillibrand, many other leaders, renowned leader in the National Senate and Congressional District, and also state leaders sent us video message
and many of them will even physically show up. Today we are expecting Joran Mamdani as well, but as of now he is not here. We do not know whether he will be here or not because of security. We are keeping it very low. There are some reasons, but maybe he will show up tomorrow. We do not know. They are not communicating. We are not getting clear communication. What we are expecting, he might will show up. And tomorrow will be very busy day. We have around, on and off around 300 to 350 people this evening. And tomorrow will be way bigger crowd. Still, if you can, I want to invite all South Asians and our coalition partners who is interested, have time, please show up tomorrow after 3 p.m. Our convention floor will be open, and it will be a great convention tomorrow. Very dignitaries, at least 25 dignitaries will speak tomorrow, and the president will announce the new executive council at the end of the convention tomorrow night, and there will be something new message. Executive council decided that will be declared tomorrow by our outgoing president, who will be the president emeritus. He will announce the new executive council. Thank you, Tahir bhai. Thank you so much. Thank you. আপনাকে অনেক ধন্যবাদ এবং উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাদের আশা করি সম্মেলন কালকে সফল হবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী, আপনি খুব রাগান্বিত হয়ে আছেন। কালকে আপনার সাথে কথা হবে একটু পরে। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমাদের প্রবাসীদের, জনাব গোলাম মুর্তজা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যিনি বাংলাদেশ সরকারের মুখপাত্র যুক্তরাষ্ট্রে। জনাব গোলাম মুর্তজা, আপনাকে অভিনন্দন। আপনি তো অনেক সুন্দর কথা বলেন। একবার মাসুদ ভাই বলছিলেন কয়েকদিন আগে যে ওনার আর কোনো কথা বলার নেই, যা বলছেন আপনি সেটাতেই সব কিছু এসে গেছে। সো প্রবাসীদের জন্য কি সুখবর নিয়ে আসছেন আপনি, একটু শুনি। ধন্যবাদ আপনাকে। প্রবাসীদের জন্য সুখবর বলতে, প্রবাসী বাংলাদেশিরাই তো বাংলাদেশের মানে প্রাণ। তো সেই হিসেবে প্রবাসীদের জন্য আমাদের সরকার যারা থাকেন, যখন যারা থেকেছেন, অধিকাংশ সরকারি কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, প্রবাসীদের নিয়ে গর্ব করেছেন। কিন্তু প্রবাসীদের যে দীর্ঘদিনের ভোটের অধিকার, তারা যে ভোট দিতে চান, সেই জায়গাটিতে কাজ করা হয়নি। এটাই সুখবর যে বর্তমান সরকার কথা দিয়েছিল এবং সেই কথা অনুযায়ী প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি প্রবাসীদের প্রতি, যেহেতু বর্তমান সরকার দায়বদ্ধ, বর্তমান সরকার প্রবাসীদের প্রতি খুবই কমিটেড, সেই কারণে প্রথম অবস্থাতে যে ভোটার নিবন্ধনের সময় দেয়া হয়েছিল 2 দফায় সেই সময় বাড়িয়ে এখন সর্বশেষ এ মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে, সারা পৃথিবীর জন্যই, আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি, যুক্তরাষ্ট্রে যে সমস্ত প্রবাসীরা বসবাস করছেন, সেই সমস্ত প্রবাসীরা যারা পূর্বে এনআইডি নিয়েছিলেন, যাদের এনআইডি আছে, আর এবার এনআইডি কার্যক্রম দূতাবাস এবং কনসুলেটগুলোতে শুরু হবার পর 31শে অক্টোবর পর্যন্ত যারা এনআইডি হাতে পেয়েছেন, 31শে অক্টোবর পর্যন্ত যারা এনআইডি হাতে পেয়েছেন, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারাই আগামী ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, 2026 সালের ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, মানে কোনো একটা তারিখে যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটার তালিকায় নাম আছে যাদের এবং যারা নিবন্ধন করবেন তারা। আমার ধারণা যে আমি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। তারপরেও যদি কারো প্রশ্ন থাকে আমি সেটা আরো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর আগে যেটা বলেছিলাম সেই কথাটাই আরেকবার একটু বলি, যে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তারা গুগল প্লে স্টোরে, যারা অ্যাপল ডিভাইস ব্যবহার করেন তারা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি এই অ্যাপটি ডাউনলোড করবেন, এবং এই অ্যাপটি ডাউনলোড করলে পরবর্তীতে কয়েকটি ধাপ থাকবে, খুবই সহজ। যে কোনো অন্য অ্যাপ ডাউনলোড করলে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, সেই ধাপগুলো অতিক্রম করলে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে, ভোটার হিসেবে নিবন্ধনটা সম্পন্ন হবে।
এখন এই যে এই ভোটার হিসেবে নিবন্ধন করার এত সহজ একটি প্রক্রিয়া, তারপরেও অনেকেই ভোটার নিবন্ধনটি করেননি। এখানে আমি যে কথাটা বলতে চাই যে এটা দেশেও আছে, দেশের বাইরেও আছে। দেশের বাইরে এটা আরো বেশি আছে, যে বাংলাদেশের ডাক বিভাগের প্রতি আমাদের দেশে যারা থাকেন তারা, দেশের বাইরে যারা থাকেন তারা, তাদের এক ধরনের অনাস্থা আছে যে আমরা এত দূর থেকে পোস্টাল ব্যালটে ভোট দিব, সেটা ডাক যোগে গিয়ে বাংলাদেশে যাবে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছবে, সত্যিই কি সেটা পৌঁছবে, আমার ভোটটা আমি আসলেই দিতে পারবো কিনা, জায়গা মতো পৌঁছবে কিনা। আমি আমাদের প্রবাসী বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে এরকম একটা চিত্র পেয়েছি। তো আমি সেটা তাদের সামনাসামনি বলেছি, সেই কথাটাই এখন আরেকবার বলি যে বাংলাদেশ ডাক বিভাগ এবং দেশের বাইরের বিদেশের আরেকটি ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে চুক্তি করে এমন একটা জায়গায় নিশ্চিত করা হয়েছে, প্রবাসীদেরকে নিশ্চিত করা হয়েছে, এবং আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি যে প্রবাসী যারা ভোটার নিবন্ধনটি সম্পন্ন করবেন, ডাকযোগে ব্যালট পেপার পাবেন, ব্যালট পেপারের ভেতরে নির্দেশিকা থাকবে, সেই নির্দেশিকা অনুযায়ী সেটা পূরণ করে ফিরতি খাম থাকবে, সেই ফিরতি খামে ভরে সেটা যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে যে কোনো জায়গাতে, আপনার বাড়ির আশেপাশে, অফিসের আশেপাশে যেখানে আছে ডাকঘর বা যেখানে বুথ আছে, সেখানে যদি আপনি জমা দিয়ে দেন, সেখানে যদি আপনি পাঠান, তাহলে নির্দিষ্ট সময়ের, অর্থাৎ ভোট যে তারিখে বাংলাদেশে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে, মানুষ ভোট দিবে, সেই তারিখের আগে আপনার ভোটটি পোস্টাল ব্যালটটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যাবে, সেটি জমা থাকবে, এবং ভোটের দিন অন্যান্য ভোট গণনার সঙ্গে এই ভোটটিও, আপনার ভোটটিও গণনা করা হবে। এটা মোটামুটিভাবে প্রায় শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় যে এটা ওই পোস্টাল ব্যালট আপনার কাছে নির্বাচনের পরেও আসবে না। পোস্টাল ব্যালট আপনার কাছে এমন সময়ে আসবে না যে যে সময়ে পোস্ট করলে সেটা আর বাংলাদেশে গিয়ে পৌঁছাবে না, সেরকম সময়েও আসবে না। আপনার কাছে মানে ভোটের নির্বাচনের নির্দিষ্ট তারিখের অনেক আগে আসবে এবং আপনি সেটা পৌঁছে দিতে পারবেন, সেটা বাংলাদেশে পৌঁছাবে। এই নিশ্চয়তাটা দিচ্ছি যে যারা ভোট দিতে চান, আপনাদের বহুদিনের আকাঙ্ক্ষা, আপনারা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে হানাহানি থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না অথবা দুর্নীতি কমে যাবে, অন্যায় অনিয়ম থাকবে না, সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন। আপনারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে আপনারা অবদান রাখতে পারেন না, অর্থাৎ নেতৃত্ব নির্বাচনে আপনারা অবদান রাখতে পারেন না। এবারে যে উদ্যোগটি শুরু হলো, রাষ্ট্র বিনির্মাণে আপনাদের অংশগ্রহণের যে সুযোগটি শুরু হলো, ভোট দিয়ে যে সুযোগটি শুরু হলো, এটা একটি চলমান থাকবে। সরকার আসবে, সরকার যাবে, এই সরকার ফেব্রুয়ারির পরে গিয়ে আর থাকবে না, পরবর্তী সরকার আসবে। এই যে চালু করে দিয়ে, ধারাটাতে চালু করে দিয়ে যাওয়া হলো, এটা থেকে যাবে, এটা আর কোনো সরকার এসে বন্ধ করে দিতে পারবে না, এটা পারবে না। তো সেই জায়গাটিতে যেটা এবার নতুন শুরু হলো, আপনারা যত সংখ্যক পারেন, যত সংখ্যক বেশি সংখ্যক মানুষ ভোট দেবেন, দেশের জন্য ততই মঙ্গল। এখানে আরেকটি কথা বলে আমি এই পর্বটা শেষ করি যে একটা জিনিস খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে, নিবন্ধন যখন করতে যাবেন তখন আপনার যে ফোন নাম্বারটা আপনি লিখবেন, এই যুক্তরাষ্ট্রের ফোন নাম্বারটা লিখবেন, যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন, যেহেতু ওটিপি যাবে, ফোন নাম্বারটা সঠিক হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যে ঠিকানাটি ব্যবহার করবেন, সেই ঠিকানাটি একেবারে পূর্ণাঙ্গ হতে হবে। এখন তো আমাদের চিঠিপত্র আসার, চিঠি দেয়া, চিঠি আসা, এটা অনেক কমে গেছে। ধরেন আপনার বাড়ির পাশে, আপনি হয়তো অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে আসেন, আপনার বাড়ির পাশে বা কোন জায়গাতে ঠিক পোস্ট অফিসটা, সেটা হয়তো আপনি জানেন না, অনেকেই জানেন, আমি জাস্ট কথার কথা বলছি, হয়তো জানেন না, কারণ পোস্ট অফিসের উপর আপনি অতটা এখন আর নির্ভরশীল নন। আপনি একটা চিঠি আর এখন পোস্ট করছেন না, আপনি ইমেল করছেন। তো সেই কারণে এই ঠিকানাটা একেবারে নির্ভুল করে লিখতে হবে। আপনি যদি ঠিকানাটা নির্ভুল করে লেখেন, আপনার সেই ঠিকানা যদি নির্ভুল হয়, কোড নাম্বার থেকে শুরু করে যা যা লিখতে হয় ঠিকানায়, তাহলে নিশ্চয়ই আপনি ঠিক সময় মতো পোস্টাল ব্যালট পেয়ে যাবেন। মোটামুটিভাবে এটা এই পর্যন্ত। আর ওই যে 2টি প্রশ্ন ছিল, সেটা নিয়ে আমি একটু বলার আছে। জি প্লিজ, আর কোনো প্রশ্ন থাকলে। জি জি জি, না এই দুটো আগে শুনি, তারপরে আপনার 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে দূতাবাস বা কনসুলেটগুলোতে 3-4 মাস সময় লাগছে অ্যাপয়েন্টমেন্ট পেতে।
এটা সম্ভবত এনআইডির কথা বুঝিয়েছেন, যে এনআইডির কথা বলছেন। তো জি। এনআইডির ক্ষেত্রে আমি দূতাবাসের কথা বলছি, দূতাবাস ওয়াশিংটন ডিসি, দূতাবাসে 3-4 মাস সময় লাগার কোনো ঘটনা ঘটছে না প্রথমত। দ্বিতীয়ত কথা, 1 সপ্তাহ থেকে 15 দিন এরকম সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তিগত কারণে সার্ভার ডাউন থাকলে অ্যাপয়েন্টমেন্টটি পেতে সমস্যা হয় কোনো কোনো ক্ষেত্রে, সেটাও সব সময় নয়। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে কনসুলেটগুলোতে যে 3-4 মাস সময় লাগে সেরকম কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে নাই। আমার জানা মতে এটা 15 দিন 1 মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে, এটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তারপরেও যেহেতু অভিযোগটি এসেছে, কোনো অভিযোগকেই আমরা এখনকার আমাদের দূতাবাস বা কনসুলেটগুলোর নীতি হচ্ছে যে অভিযোগগুলো আসবে সেই অভিযোগগুলো আমরা উড়িয়ে দিব না, যে অভিযোগগুলো আসবে সেই অভিযোগগুলো আমরা শুরুতেই অস্বীকার করব না যে না এরকম কোনো ঘটনা ঘটছে না। আমার কাছে যতটুকু তথ্য ছিল ততটুকু আমি দিলাম। আর দ্বিতীয়ত কথা, কাল পরশু 2 দিন বন্ধ, সোমবারের দিন কালকেই আমি খবর নিব, কিন্তু সোমবারের দিন অফিসে গিয়ে দূতাবাসে গিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আমি বসবো, আলোচনা করব, আলোচনা করে দেখব, এবং আমি আমার ব্যক্তিগত ফেসবুকে তো জানাবই যে এরকম সত্যি সত্যি হচ্ছে কিনা। আর পরবর্তীতে কোনো অনুষ্ঠানে যদি আপনারা এখানে যদি কথা বলার সুযোগ থাকে বা যদি কথা বলি, তাহলে সেই সময় এই বিষয়টি আমি ক্লিয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। এক নম্বর। আর একটা বিষয় আছে যে ভেরিফিকেশনের সময়, যাচাইয়ের সময় বেশি লেগে যাচ্ছে, এবং সেখানে অবৈধভাবে অর্থাৎ ঘুষ দিতে হচ্ছে। আমি যদি সরাসরিভাবে বলি, প্রথমত কথা, সময় বেশি লাগার যে ব্যাপারটা, প্রত্যাশিত যে সময় ছিল, আমরা শুরুতে এনআইটির কার্যক্রম যখন শুরু হয়েছিল তখন যে সময়ের কথা বলেছিলাম, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে একটু বেশি সময় লাগছে। বেশি সময় লাগছে এই কারণে যে দেখা গেল যে ফোন নাম্বারটি ব্যবহার করা হয়েছে এনআইডির ক্ষেত্রে, তার বাড়ি হয়তো কুড়িগ্রামের কোনো একটি গ্রামে, সেখানকার তার কোনো একজন আত্মীয়ের যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন, সেই ফোন নাম্বারে যিনি ফোন করছেন তিনি একবার ফোন করে তাকে পাচ্ছেন না বা পেলেন না, 2 বার ফোন করে তাকে পেলেন না। এই যে পাওয়া না পাওয়া, এই কেন্দ্রিক একটা দূরত্ব, দেরি হয়ে যাচ্ছে। আর কারো কারো ক্ষেত্রে কাগজপত্রের অসম্পূর্ণতা থাকছে, সবগুলো কাগজ থাকছে না। আমাদের যেহেতু দূতাবাস বা কনসুলেটগুলোর এখনকার নীতি হচ্ছে, যে প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো বাংলাদেশি দূতাবাসে আসবে, কনসুলেটে যাবে এবং তাকে ফিরিয়ে দেয়া হবে যে আপনার এই কাগজটি নেই, আপনি চলে যান, আজকে হবে না। আমরা সাধারণত এরকম এখন করতে চাই না। আমরা হয়তো একটি কাগজ যদি না থাকে, কোনো কোনো ক্ষেত্রেও আমরা সেই কাগজপত্র, অন্য কাগজপত্রগুলোও জমা রাখি, এবং এখানে শর্ত দেয়া থাকে যে এই কাগজটি আপনাকে জমা দিতে হবে। এখন জমা রাখার পরে কেউ আবার ওই কাগজটি দিচ্ছেন না, দিতে দেরি করছেন। এই সমস্ত নানা কারণে আমাদের যাচাই বাছাইয়ের সময় লেগে যাচ্ছে। তবে সেটাও অত বেশি সময় নয় যেটা দিয়ে খুব বড় কোনো অভিযোগ আসতে পারে। এই অভিযোগটি আমি যাচাই বাছাই করে দেখব। আর এই যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা যাচাই করতে যিনি যাবেন তাকে দেয়া, এখন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এটা বাংলাদেশের একটা রীতিতে পরিণত হয়ে গেছে, যেটা কোনোভাবেই হওয়া উচিত নয়। যে কেউ একজন, আগে যেমন ছিল আপনার পাসপোর্টের ভেরিফিকেশন ছিল, আপনার বাড়িতে গেলে সে দেখে আসলো, সবকিছু করে আসলো, আসার সময় 500 টাকা তার হাতে দিলেন। এটা কেন দিচ্ছেন? সে না চাইলেও দিচ্ছেন মানে সে, আপনি মনে করে নিচ্ছেন বা আমি মনে করে নিচ্ছি এটা সম্ভবত আমার দায়িত্ব, ওনাকে খুশি করার জন্য দিলাম, ওনাকে চা খাওয়ার জন্য দিলাম, মিষ্টি খাওয়ার জন্য দিলাম। এই যে আমাদের একটা রীতি চালু হয়ে গেছে, এই রীতিটা থেকে আস্তে আস্তে আমাদের বের হয়ে আসা দরকার। আমাদের জনগণেরও সতর্ক হওয়া দরকার। এখানে এনআইডি পাওয়ার জন্য, পাসপোর্ট পাওয়ার জন্য বা অন্য কোনো সেবার জন্য কোনো অর্থ আপনারা কাউকে দেবেন না। দূতাবাস বা কনসুলেটগুলোর বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ যদি কেউ করেন এবং সেটা তদন্ত করে প্রমাণ হলে, নিশ্চিত থাকতে পারেন, 100% নিশ্চয়তা দিয়ে আমি বলি যে তার বা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি জোর দিয়ে দাবি করি এখন আমাদের দূতাবাস, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটগুলো, সেটা নিউ ইয়র্ক হোক, মিয়ামি হোক, এলএ হোক, কোথাও কোনো জায়গাতে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে না। যদি হয়রানি করা হয়ে থাকে, এরকম অভিযোগ আসে, নিশ্চিত থাকবেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত কথা, কোনো রকম কোনো অনৈতিক বা অসাধু
আচরণ বা অসাধুতার কোনো নজির আমাদের কাছে নাই। গণমাধ্যমে আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দূতাবাস বা কনসুলেটগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে, কনসুলেটরের সঙ্গে কথা বলে আপনারা সতর্ক করেন, আপনারা নিউজ করেন, আমরা তার ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেব। শুধু বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা যে নিউজটি করবেন সেই নিউজটি করার আগে, আমি একজন সাংবাদিক সেই হিসাবে বলছি, নিউজটি করার আগে আপনারা শুধু একটি যাচাই করে নেবেন। এর আগে নিউ ইয়র্কের একটি কাগজ একটা নিউজ করেছে, সেই নিউজটি আমি দেখেছি এবং কনসুলেটে খবর নিয়েছি, অনুসন্ধান করেছি, নিশ্চিত হয়েছি, শতভাগ নিশ্চিত হয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটছে না। অর্থাৎ ফলস একটা নিউজ করা হয়েছে, অসত্য একটি নিউজ করা হয়েছে। নিউজটা ছিল এরকম যে প্রতিদিন 50 জনকে এনআইডি দেওয়ার কথা, সেই 50 জনের বাইরেও আরো 30, 40, 50 জনকে দেয়া হচ্ছে তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে। এই নিউজটি একেবারে শতভাগ অসত্য নিউজ। প্রথমত কথা, 50 জনের বাইরে কোনো দিন 5 জন বেশি, কোনো দিন 7 জন বেশি, 10 জন বেশি সেবা দেয়া হয়। সেবাটা দেয়া হয় যারা নিউ ইয়র্কের বাইরে থেকে আসেন, এসে যখন বলেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি, আজকে চলে যাব, আবার আরেকদিন আসতে হবে, এটা আমার পক্ষে আসা সম্ভব নয়, দূতাবাস তাদেরকে বাড়তি সেবা দেয়, নিউ ইয়র্ক কনসুলেট তাদেরকে সেই সেবাটা দেয়, এর জন্য কোনো অর্থ নেওয়া হয় না। আর যদি প্রতিদিন 30, 40, 50, 60 জনকে অর্থের বিনিময়ে বা অনৈতিক কোনো কারণে সেবা দেয়া হচ্ছে, এরকম কোনো রেকর্ড নাই। যাদেরকে এনআইডি দেয়া হচ্ছে তাদের ফোন নাম্বার, ঠিকানা সহ সব কিছুর রেকর্ড আছে। এটা ডিজিটাল, এটা অনলাইন। বলে দিলে হবে না যে 50 জনের বাইরে আরো 50 জনকে দেয়া হয়েছে, সেই রেকর্ড আপনারা চাইলে নিউ ইয়র্কের গণমাধ্যম, আপনারা যদি নিউজ করতে চান, সঠিকভাবে তথ্য যাচাই করে নিউজ করতে চান, কনসুলেটের পক্ষ থেকে, দূতাবাসের পক্ষ থেকে আমরা সকল তথ্য আপনাদেরকে সরবরাহ করব। সার্ভারে যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা আপনাদের দেখাবো নিউজ করার স্বার্থে। এই কারণেই আপনারা নিউজ করবেন। আমি এত জোর দিয়ে এই কথাটা বললাম এই কারণে যে আমরা দূতাবাসে আসার পরে খুব দায়িত্ব নিয়ে বলছি যে যতদিন আমরা এখানে থাকবো অন্তত এই সেবার ধারাটা চালু করে যেতে চাই, যাতে প্রবাসীরা দূতাবাসে এসে বা কনসুলেটে এসে নিগৃহীত না হন, যাতে প্রবাসীরা দূতাবাস বা কনসুলেটে এসে আমাদের দ্বারা, আমরা যারা রাষ্ট্রীয় কর্মচারী, সেই কর্মচারীদের দ্বারা যাতে কোনো অবস্থাতেই একই অপমান বা অসম্মানিত কোনো কথা না শোনেন, এটি এই ধারাটা আমরা তৈরি করে দিয়ে যেতে চাই। সেই জায়গাটাতে নিউ ইয়র্কের গণমাধ্যম, আপনারা যারা গণমাধ্যম আছেন, আপনাদের গণমাধ্যমের আমরা সহায়তা চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি একটু রেসপন্ড করি। জি জি, খুব সংক্ষেপে। গোলাম মুর্তজাকে অনেক ধন্যবাদ, উনি অনেক কিছু ক্লিয়ার করেছেন খুব খুব সহজ সরল বাংলায়। নিউ ইয়র্ক কনসুলেটের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ পাইনি ব্যক্তিগতভাবে। আমি একাধিকবার নিউ ইয়র্ক কনসুলেটে গেছি এবং এই এনআইডি করার সময় আমি বিভিন্ন প্রক্রিয়াও দেখেছি, এবং আমার কাছে যেটা বেশি অভিভূত হয়েছে যেটাতে, সেটা হচ্ছে ওইখানে যারা কাজ করে তারা অত্যন্ত কাজের লোডের পরও মানুষকে সেবা করতে চায়। এখন যে বিষয়টা মূলত সেটা হচ্ছে যে একটা কথা গোলাম মুর্তজাও জানেন, বাংলাদেশ হিসাবে আমরা সবাই জানি যে আমাদের ভিতর ধৈর্যের সীমাটা একটু কম। আমরা মানে অভ্যস্ত, আমরা যখন আমেরিকানদের কাছ থেকে সেবা নিতে যাই আমাদের ধৈর্য ঠিকই থাকে, কিন্তু যখনই দেশীয় প্রতিষ্ঠানে যাই ধৈর্যটা একটু হারিয়ে ফেলি। এটার সাথে আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। আরেকটা বিষয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি সংবাদকর্মী হিসেবেই বলি, আমাদের সকলেরই দায়িত্ব কোনো সংবাদ প্রকাশ করার আগে সেটার সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করা, কারণ একটি সংবাদের কারণে অনেক ধরনের বিপদ সৃষ্টি হতে পারে। আমি যে দুটো প্রশ্ন গোলাম মুর্তজাকে করেছিলাম, এটা একাধিক, আমার মনে হয় 4 থেকে 5 জন ব্যক্তির অভিযোগ আমি শুনেছি, এবং আমি কিন্তু এই বিষয়টা এই জন্য অবতারণা করলাম যে আমি কিন্তু অভিযোগের সুরে বলিনি। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখন অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 3 থেকে 4 মাস লেগে যাচ্ছে। সেই জিনিসটা আমরা যদি মানুষকে সহনীয় করে তুলতে পারি, যে সিস্টেম প্রবলেম, সিস্টেমের উইকনেস কিংবা বন্ধ হয়ে যায়, এই ধরনের নানান সমস্যা হতেই পারে, কিন্তু যে আগ্রহটা এই বর্তমান গভর্নমেন্ট সৃষ্টি করেছে এনআইডি দেওয়ার ব্যাপারে, আমাদের আশাও একটু বেশি বেড়ে গেছে। সেই আশার সাথে অনেক সময় বাস্তবের মিল থাকে না, সেটাও আমাদের সবাইকে বুঝতে হবে। জি, আমি খালি এখানে বলি নাজমুল ভাই, 1 মিনিটের মধ্যে শেষ করে দিই। যেটা বলছি যে আপনার কথাকে আমি অভিযোগ আকারে ওই অর্থে নেইনি, আমি অভিযোগের কথা বলেছি ওই কারণে যে একজন মানুষও যদি কোনো একটি কথা বলেন যে আমি এটা পাচ্ছি না, আমাদের ভেতরে একটা রীতি আছে যে আপনি টেবিলের ওই পাশে আছেন, আমি টেবিলের এই পাশে আছি, প্রথমত কথা হচ্ছে আমি কথা উড়িয়ে দিব না, এরকম কোনো ঘটনা ঘটছে না। আমাদের এখনকার নীতি হচ্ছে আমরা এই বিষয়টিকে অভিযোগ হিসেবেই দেখতে চাই, এবং আমি অভিযোগ হিসাবে নিয়ে দেখতে চাই
যে আসলেই এরকম ঘটনা ঘটছে কিনা। যদি সত্যিই আমাদের, আপনি যেটা বললেন, যদি সত্যি 3 মাস সময় লেগে থাকে, 4 মাস সময় লেগে থাকে, প্রথমত কথা আমাকে এটা স্বীকার করতে হবে। দ্বিতীয়ত কথা, তারপরে গিয়ে বলতে হবে কেন এই সময় লাগবে, কেন আমরা এই সময়টা কমিয়ে আনতে পারবো না, সেটা করে আনবো। আর যে কাজের জন্য যার প্রশংসা পাওয়া দরকার তার প্রশংসা করবেন, প্রশংসা না করলেও ক্ষতি নাই, কিন্তু ভুল তথ্য যেন মিডিয়াতে না যায়। ধরুন নিউ ইয়র্ক কনসুলেটের কথা যেমন বললেন, এখন কনসুলেটর হিসেবে যিনি আছেন মোজাম্মেল হক, উনি তরুণ মানুষ, উনি প্রায় 24 ঘন্টা কাজ করেন। সুতরাং উনি কিন্তু এক্সট্রা হেল্পফুল, এই জি কথাটা জি আমি স্বীকার করতে হ্যাঁ হবে। হ্যাঁ উনি উনার সীমা পরিসীমার বাইরে কেউ হেল্প করার হ্যাঁ, চেষ্টা তো করেন। ওই কারণেই যিনি একটা অভিযোগ করবেন সেই অভিযোগটা অবশ্যই সত্য হলে বলে। আরেকটা জিনিস এখানে শেষ করি তাহের ভাই আমার কথাটা বলে, যে একটা সময় আপনাদের নিউ ইয়র্কের গণমাধ্যমের অভিযোগ ছিল, আমি আসার পরেও অভিযোগটা পেয়েছি, যে ফোন করে পাওয়া যায় না, কেউ কথা বলেন না। এই অভিযোগটা কিন্তু এখন আর কার্যকর নাই। আমাকে কিন্তু আপনারা যে কোনো সময় ফোন করলে পাবেন, যে কোনো সময় ফোন করলে পাবেন। আপনারা যদি পাবেন, আর আমি যদি ফোন কখনো না ধরতে না পারি, কোনো মিটিং আছে, আমি কল ব্যাক করব। নিউ ইয়র্ক কনসুলেট হোক, যে কোনো ব্যাপার হোক, আপনারা নিউজ করার জন্য সংশ্লিষ্ট জায়গায় যদি কাউকে যদি না পান, আমাকে অন্তত পাবেন। আমি সেই খবরটি সংগ্রহ করে আপনাদের সত্যতা নিশ্চিত করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে আবার দেখি আমরা সব মঙ্গলবারে আবার যোগাযোগ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা। জি, অনেক ধন্যবাদ, এবং এইখানে অন্য যারা ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। খোকন, আপনাকে মনে হচ্ছে যে আপনি ঠিক আছেন না, কোনো প্রবলেম? না, আমি ঠিক আছে, আপনি বলেন। আমি শুনতেছিলাম, আমি বলছি যে নোবেল শান্তি পুরস্কার না পেলেও আমরা মনে করি যে কাজ হচ্ছে, অভিযোগ থাকবে সরকারের বিরুদ্ধে হোক, মানে এগুলা নানান অভিযোগ সবসময় থাকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, কিন্তু কোন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করার আগে যেন আমরা একটু সতর্ক থাকি, সে কাজ করে। আমি নিউ ইয়র্কের পত্রিকায় নিউজ হওয়ার পর আমি আমার 2 জন স্টাফকে আমি 2 দিন পাঠিয়েছি, এবং ওইখানে সার্ভিসে কোনো অনিয়ম তারা পায় নাই। তো এটা আমি একটু জানিয়ে দিই, ইট ইজ এ নোট দ্যাট দে আর ডুইং দেয়ার জব। এখন কেউ যদি অভিযোগ করেন আমাদের কাছে করবেন, উনি যদি মর্তুজা হন এটার বিরুদ্ধে আমাদের বলতে কোনো অসুবিধা নাই। অবশ্যই না, আমি তো চাই যে কেউ যে কোনো অভিযোগ করে আপনারা আমাকে বলেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আমি সেটার জবাব দেব, প্লাস আমি চাইবো যে আপনারা নিউজ করেন। এখন সমস্যা হয়েছে যে এই যে ভোটার ব্যাপার, মানে আমি অন্য বিষয়ে তো আজকে আলাপ করা যাবে না। মানুষ ফোন করে, এবার প্রথম চালু হয়েছে ভোটার, মানে হয়তো প্রত্যাশিত মানে সংখ্যক ভোটার হবেন না। আবার অনেকের মধ্যে মর্তুজ ভাই এটা মানে সংশয় বিরাজ করছে, ভোট কি আদৌ হবে কি হবে না, এটা কেন আমি জানি না। মানে এখন ফোন কেউ করলেই, কোন মানুষের সাথে দেখা হলে, খালেদা জিয়া কি এখনো বেঁচে আছে? আমি জানি আপনারাও টায়ার্ড, আমরাও টায়ার্ড। এখন আমি তো এমন কোন তথ্য জানি না যেটা আপনারা জানেন। এখন আপনার যদি এই সমস্ত ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য থাকে আমাদের জানার বাইরে, তাইলে দিতে পারেন। এই 2টা জিনিসই মানে মানুষজন বেশি জানতে চাচ্ছে। জি আবু তাহের, আমার কথা শেষ। আমি বলছি যে জিনিসের মধ্যে না, খোকন ভাই, এই তাহের ভাই, এই 2টা জিনিসের মধ্যে বেগম খালেদা জিয়ার বিষয়ে এইখানে একটু আগে অত্যন্ত চমৎকার করে ব্যাখ্যাটা দেয়া হয়েছে। আর তিনি অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থাতে আছেন। এই রকম অবস্থাতে যে কোনো সংবাদই পেতে পারি, মিরাকেল কোনো কিছুর কথা যেমন একজন ফিজিশিয়ান বলছেন সেরকম সংবাদ পেতে পারি, অন্য যে কোনো সংবাদ পেতে পারি, সেটা একটা রিয়ালিটি। বাট তিনি বেঁচে আছেন কি নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রশ্ন। তিনি বেঁচে আছেন দেখেই তার চিকিৎসা চলছে, বেঁচে না থাকলে তার চিকিৎসা চলতো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, অন্য যে কোনো সময়ের ইলেকশনের চেয়ে এবারের ইলেকশনটি একটি ব্যতিক্রম। এবারের ইলেকশনে বড় একটি রাজনৈতিক দল দেশ থেকে পালিয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। এখন সেই বিতাড়িত রাজনৈতিক দলটি যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেই কারণে এক ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে নির্বাচন হবে না, নির্বাচন হলেও ঠিক মতো হবে না, ইত্যাদি ইত্যাদি। আমি আবারও এই কথা বলে শেষ করি যে নির্বাচন ভালো হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। 2026 সালের 15ই ফেব্রুয়ারির মধ্যে কোনো একটা তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সেটা খুব অল্প সময়ের মধ্যেই, অল্প দিনের মধ্যেই আপনারা সেই দিনটি জানতে পারবেন। নির্বাচন নিয়ে কোনো কনফিউশন রাখবেন না, নির্বাচন হবে। আপনি যে ভোট দিবেন সেই ব্যালট পেপার একেবারে ঠিক সময়ে গিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছবে, এটা নিয়েও কোনো সংশয় বা সন্দেহ রাখবেন না। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। সো একটু সংক্ষেপে জেনে নিই, ট্রাম্প সাহেব উনি কি পেয়েছেন? উনি ফিফা পুরস্কার পেয়েছেন। সো ওনার বাসায় জায়গা দিয়েছেন। ফিফা প্রথমবারের মতো যে শান্তি পদক,
এটা মানে এটা FIFA শান্তি- নোবেল পুরস্কারের FIFA চেয়ে কি বড়। শান্তি পদক দিবে আমি তো বুঝতে এটা পারলাম না এটা শুনেন, এটা নোবেল পদকের চেয়েও বড়। আচ্ছা, নোবেল নোবেল পদক পদকের অনেকগুলাই চেয়েও দেওয়া বড়। হয়, কিন্তু এই ফিফা পদক, শান্তির পদক, সারা পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট, এই ইভেন্টের শান্তি পদকটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। এই দেশের একজন নাগরিক হিসাবে আমরা আমাদের ভোটে নির্বাচিত একজন প্রেসিডেন্ট সম্মানিত হয়েছেন। আসুন আমরা এই প্রেসিডেন্টকে অভিবাদন জানাই। রাজনীতির সমালোচনা আমরা করতে পারবো, কিন্তু একজন প্রেসিডেন্ট যখন প্রশংসিত হন ফিফার মতো একটা বড় ইভেন্টের, এবং তাদের চালু করা প্রথম শান্তি পদক এবং বিশ্ব শান্তি যুদ্ধবন্ধ হিসেবের জন্য তার যে ক্রমাগত চেষ্টা, এটার যে রিকগনিশন, আমি মনে করি আমরা তাকে ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয় আমি এখানে দ্রুত বলি, যে খেলার জন্য আমাদের বাংলাদেশ থেকে অনেকে আমেরিকা আসতে চান, বা সারা পৃথিবী থেকে। আপনারা জানেন যে ফিফা পাস নামে একটা পাস খোলা হয়েছে, তারা যাতে দ্রুত ভিজিট ভিসা পেতে পারেন লোকজন। এটা আমাদের দূতাবাসেও এই বার্তা পাঠানো হয়েছে, সমস্ত পৃথিবীর সমস্ত দূতাবাসে বার্তা পাঠানো হয়েছে। যারা খেলা দেখার জন্য আসতে চান, যারা পর্যটনে আসতে চান আমেরিকায়, তাদের জন্য তদন্ত খুব দ্রুত করা হয়। সুতরাং এটা একটা বিরাট সুযোগ। আমরা খালি ওই যে মেক্সিকোর বর্ডার দিয়ে পালাইয়া আসি আমেরিকায়, ওই দান্দায় তো থাকলে হবে না। আমাদের দেশে এখন হাজার হাজার মানুষ আছে, তারা এফোর্ড করতে পারে বিভিন্ন দেশে খেলা দেখার জন্য। এবং আমাদের মানে ফুটবলের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের সাথে অনেকেই জড়িত আছেন, অনেকেই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ফুটবল ক্লাবের সাথে জড়িত, তারা বিভিন্ন দেশে গেছেন। তারাই ধারাবাহিকতায় ফিফার জন্য মাত্র 60 দিনের মধ্যে এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, 30 দিন 45 দিনের মধ্যে অনেকেই মানে ভিসা পাবেন কি পাবেন না এভাবে সিদ্ধান্ত হবে। এবং ব্যাটিং দ্রুতই ব্যাটিং করা হচ্ছে। এই বিষয়ে সুযোগ নেওয়ার জন্য আমি আমাদের এই অনুষ্ঠান যারা শুনবেন বাংলাদেশ থেকে, যে পর্যটন, খেলাধুলা এবং ফিফা এবার ওয়ার্ল্ড কাপে আসার জন্য যারা আসতে চান, দ্রুত সক্রিয় হয়ে ভিসার জন্য আবেদন করুন। তো এটার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটু ধন্যবাদ দেই যে এই ব্যাপারে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। জি আবু তাহের সাহেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় শেষ করে ফেলবো। মাসুদ ভাই, এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? থ্যাংক ইউ। অনেক কৃতজ্ঞতা মাসুদ ভাই আপনার প্রতি, আপনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন, অ্যান্ড থ্যাংক ইউ জনাব আমাদের গোলাম মর্তুজা, অ্যান্ড দেন করিম চৌধুরী। সবার প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।